হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর আজ আমরা শিখব ফ্রেজাল ভার্বস। তোমরা যারা ক্লাস 9 বা 10-এ পড়ো তারা কিন্তু খুব ভালোভাবেই জানো গ্রামারের দিক থেকে তোমাদের ফ্রেজাল ভার্বস চ্যাপ্টারটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই ফ্রেজাল ভার্বস কাকে বলে, ফ্রেজাল ভার্বস কী, ফ্রেজাল ভার্বস কীভাবে গঠিত হয় এবং পরীক্ষায় কীভাবে ফ্রেজাল ভার্বসের সঠিক অ্যান্সার লিখতে হয় সেটা কিন্তু আজকের ডিটেলসে আমি তোমাদের শেখাবো। তো তার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পূরণ করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। ঠিক আছে, তো চলো এবার আমরা আজকে টপিকে বেরি, যেটা হলো ফ্রেজাল ভার্বস। তো ফ্রেজাল ভার্বসকে আরও একটা নামে ডাকা হয় যাকে বলা হয় গ্রুপ ভার্বস। দুটো একই জিনিস, ফ্রেজাল ভার্বস যা গ্রুপ ভার্বস কিন্তু একই জিনিস। এবার ফ্রেজাল ভার্বসটা আসলে তৈরি হয় কি করে? ঠিক আছে, ফ্রেজাল ভার্বস তৈরি আর কিছুই না। ফ্রেজাল ভার্বস মানে ভার্বের সঙ্গে যখন কোনো প্রিপোজিশন যুক্ত হয়, ঠিক আছে, ভার্বের সঙ্গে যখন কোনো প্রিপোজিশন যুক্ত হবে তখনই তৈরি হবে ফ্রেজাল ভার্বস। তখনই তৈরি হবে ফ্রেজাল ভার্বস। ভার্ব আর ফ্রেজাল ভার্বস দুটোই কিন্তু ক্রিয়া, অর্থাৎ দুটোর দ্বারাই কাজ করা বোঝায়। দেখো, যেমন একটা আমি এখানেই উদাহরণ দিয়ে দিই কীভাবে তৈরি হচ্ছে ফ্রেজাল ভার্বস। মনে করো ভার্ব, ভার্ব মানে কি? দেখা। তো দেখা ইংরাজি কি? লুক। এই লুকের পরে আমি যদি এখানে প্রিপোজিশন আফটার যোগ করি, এটা একটা ফ্রেজাল ভার্ব হয়ে যাবে। আর ফ্রেজাল ভার্বসের মজার ব্যাপার হলো এই ভার্বের যা মানে তারপরে প্রিপোজিশন যোগ করে যখন আমরা কোনো ফ্রেজাল ভার্বস তৈরি করছি তার মানেটা কিন্তু আর একই রকম থাকে না, পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। দেখো, লুক মানে দেখা, আফটার মানে পরে। তার মানে লুক আফটার মানে কী হওয়া উচিত ছিল? যে পরে দেখা বা পরবর্তীতে দেখা, কিন্তু এমন কোনো মানে হবে না। লুক আফটার মানে হয়ে যাবে দেখভাল করা। ঠিক আছে, দেখভাল করা বা যত্ন নেওয়া। ঠিক আছে, মানেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। এরপরে আরও একটা এক্সাম্পল দেখো, মনে করো আমি লিখলাম গিভ। গিভ একটা ভার্ব, তো ভার্ব বসিয়েছি। এই গিভের পরে আমরা যদি বসাই আপ, একটা প্রিপোজিশন। ওকে, তো গিভ মানে আমরা জানি দেওয়া, আর আপ মানে উপরে। তো গিভ আপ মানে সাধারণত হওয়া উচিত উপরে দেওয়া, কিন্তু তেমন কোনো মানে হবে না। এটার মানে হবে ত্যাগ করা। বেশ ইন্টারেস্টিং যে ভার্বের সঙ্গে যখন প্রিপোজিশন যোগ করছি ভার্বের মানেটা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাকেই বলা হয় প্রিপোজিশন। আর এটা যেহেতু ভার্বের সঙ্গে কোনো রকম মিন থাকছে না এর মিনিংটার, সেই জন্যে আমাদের ফ্রেজাল ভার্বসগুলিকে কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করতে হয়। কিছু কিছু ফ্রেজাল ভার্বস আছে যেগুলো ভার্বের সঙ্গে ফ্রেজাল ভার্বের মিনিং এক হয়ে যায় বা কিছুটা বোঝা যায় যে এর মিনিংটা এইটা হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় সেটা হয় না। তো আমাদেরকে কী করতে হয় ফ্রেজাল ভার্বস করার জন্য? কতগুলি ইম্পর্ট্যান্ট ফ্রেজাল ভার্বস প্রথম মুখস্থ রাখতে হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি সেটাও বলবো যে কোন কোন ফ্রেজাল ভার্বসগুলি তোমরা খুব ভালোভাবে মুখস্থ রাখবে এবং পরীক্ষাতে কোনো ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডের জায়গায় ফ্রেজাল ভার্বসটাকে কীভাবে বসাবে। তো দেখো, ফ্রেজাল ভার্বসগুলো আসলে কী করে লিখতে হয়। তোমাদের পরীক্ষায় হয়তো কোনো ধরনের সেন্টেন্স দিয়ে দিল যে কুইট ইওর ব্যাড হ্যাবিটস, মানে তোমার খারাপ অভ্যাসগুলি ত্যাগ করো। এবারে এই কুইটের নিচে আন্ডারলাইন করে দেবে, মানে এই যে ওয়ার্ডটা আছে কুইট, যার অর্থ হলো ত্যাগ করা, এই জায়গায় সঠিক ফ্রেজাল ভার্বস বসাতে হবে। তো কুইট মানে ত্যাগ করা, তো এমন কোন ফ্রেজাল ভার্বস আছে যেটার মানেও ত্যাগ করা? তো আমি একটু আগে দেখালাম যে গিভ আপ মানে কিন্তু ত্যাগ করা। ঠিক আছে, গিভ আপ, গিভের সঙ্গে কোনো কিন্তু মিল নেই ওয়ার্ডটার। গিভ আপ যখন বসাচ্ছি তখন ত্যাগ করা। তো আমাদের এই যে আন্ডারলাইন যে ওয়ার্ডটা আছে সেখানে আমাদের লিখতে হবে গিভ আপ। ওকে, এইটুকু লিখে পরে যা আছে পুরোটা লিখে দিতে হবে। তো গিভ আপ ইয়োর ব্যাড হ্যাবিটস। ওকে, এইরকমভাবে লিখতে হয়। অথবা তোমাদের আরও একভাবে দিয়ে দেয়, মনে করো এরকম কোনো সেন্টেন্স লিখতে দেয় না, কি করতে দেয়? এরকম একটা সেন্টেন্স দিয়ে নিচে আন্ডারলাইন করে এখানে বক্স দিয়ে দেয়, আর এখানে এই ওয়ার্ডটার ফ্রেজাল ভার্বসটা তোমাদেরকে এখানে লিখতে হয়, যেটা হলো গিভ আপ। বোঝা গেল? এরপরে তোমাদের ফ্রেজাল ভার্বস পড়ার সময় কিন্তু তোমাদের ফ্রেজাল ভার্বস পড়ার সময় টেন্সটাকেও খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবার টেন্স মনে রাখা বলতে কি, এই যে ভার্বটা যার নিচে আন্ডারলাইন করে দেবে সেটা যে টেন্সে থাকবে ঠিক সেই টেন্সে লিখতে হবে। যদি কন্টিনিউসে থাকে, অর্থাৎ যদি আইএনজি থাকে, আমাদের ভার্বেও কিন্তু আইএনজি যুক্ত করতে হবে। পরে যে প্রিপোজিশন আছে সেটাকে চেঞ্জ করার দরকার নেই, সেটা অ্যাজ ইট ইজ ওইটাই থাকবে, কিন্তু তার আগে যে ভার্বটা আছে সেটা চেঞ্জ হবে। অর্থাৎ এই আন্ডারলাইন ওয়ার্ডটা যদি পাস্ট টেন্স হয় তখন এটাও কিন্তু পাস্ট টেন্স হবে ফ্রেজাল ভার্বের অংশটা। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝায়, মনে করো এখানে লেখা রয়েছে
ছোট সেন্টেন্স দিচ্ছে, হি সারেন্ডার্ড, হি সারেন্ডার্ড। সারেন্ডার মানে কি? সারেন্ডার মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা, এর নিচে আন্ডারলাইন করা আছে, এখানে একটা বক্স দেওয়া আছে, এখানে সঠিক গ্রুপ ভার্বস অর্থাৎ ফ্রেজাল ভার্বসটা তোমাকে লিখতে হবে। তো দেখো, সারেন্ডার মানে আত্মসমর্পণ করা। ধরো তুমি মনে করো জানো যে এই ওয়ার্ডটার ফ্রেজাল ভার্ব হলো গিভিন। গিভিন মানে আত্মসমর্পণ করা, কিন্তু আমি যদি ডাইরেক্ট এখানে গিভিন বসিয়ে দিই আমাকে কেটে দেবে, কারণ এখানে কি আছে, সারেন্ডার আছে পাস্ট টেন্সে। তো আমাকেও এটাকেও এখানে লেখার সময় পাস্ট টেন্স করতে হবে। কী করবো? তো আগে এখানে লিখে দেবো গেভ, গিভের পাস্ট টেন্স কি গেভ, আর পরে যেটা আছে ইন, এটার আর কোনো চেঞ্জ কোনো দরকার নেই, এটাই আমরা এখানে লিখিয়ে দেবো। আরও একটা এক্সাম্পল, he is extinguishing the fire, সে আগুন নেভাচ্ছে। এক্সটিংগুইশিং এর নিচে আন্ডারলাইন করা আছে, এখানে একটা বক্স দেওয়া আছে, আর নিচে কতগুলি অপশান দেওয়া আছে ফ্রেজাল ভার্বসের। ঠিক আছে, কতগুলি তোমাদের অপশানও দিয়ে দেবে নিচে, হয়তো 3টে যদি ফ্রেজাল ভার্বস লিখতে দেয় তো 4টে অপশান দেবে, তার মধ্যে থেকে সঠিকটা বেছে নিতে হবে। এবারে সাপোজ আমি মনে করলাম যে তুমি জানো এক্সটিংগুইশিং মানে নেভানো এবং পুট আউট মানেও নেভান। ওকে, তো এই পুট আউটটা আমাদেরকে এখানে লিখতে হবে, যে আমরা জানি যে পুট আউট মানেও দেওয়ানো। তো পুট আউটটা যদি আমি লিখে দিই একই রকমভাবে পুট আউট, তাহলে ভুল হয়ে যাবে। কী করতে হবে? এখানে যেহেতু আইএনজি আছে, কন্টিনিউয়াস ফর্মে লেখা আছে, তাহলে আমাদেরকেও এখানে কিন্তু কন্টিনিউয়াস ফর্মেই লিখতে হবে। পুটিং আউট, ডবলটি কী জন্য দিলাম? কারণ টি এর আগে একটা ভাওয়েল আছে, তো সেই জন্য কনসোন্যান্টটা ডবল হয়ে যায়, এই জন্য পুটিং আউট দিলাম। তো এইভাবে তোমাদের ফ্রেজাল ভার্বস পরীক্ষায় লিখতে হয়। এবারে আমি তোমাদেরকে কতগুলি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বের লিস্ট দিয়ে দিচ্ছি, এবং তার মানে এবং কোন ইংলিশ ওয়ার্ড থাকলে সেই ইংলিশ ওয়ার্ডটা তুলে সেই ফ্রেজাল ভার্বসটা তোমরা বসাতে পারবে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস, যেগুলো প্রত্যেক পরীক্ষায় এসছে, মাধ্যমিক পরীক্ষায় তো অবশ্যই এসছে। দেখো, তোমাদের এখানে কতগুলি আমি গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বস দিয়ে দিয়েছি, সেগুলির বেঙ্গলি মিনিং দিয়ে দিয়েছি, এবং তার ইংলিশ ওয়ার্ডস দিয়ে দিয়েছি। তোমাদের কী কাজ করতে হবে? এই ফ্রেজাল ভার্বসগুলো পড়তে হবে, তার বাংলা মানেটা মুখস্থ করতে হবে, এবং সেই ফ্রেজাল ভার্বসটা কোন ইংলিশ ওয়ার্ডের জায়গায় লিখবো সেটাও তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে কোনটা দিয়েছি, আর এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, মাধ্যমিকে এসছে, কোনো না কোনো স্কুলের সামেটিক পরীক্ষায় এসছে এবং তোমাদেরও আসবেই। তো প্রথমে দেখো লেখা আছে বিয়ার উইথ। বিয়ার উইথ মানে হলো সহ্য করা। এবার এটা কোন ইংলিশ ওয়ার্ড থাকলে তার জায়গায় বিয়ার উইথটা আমরা লিখবো, চিন্তার কারণ নেই, নিচে অপশান দিয়ে দেবে অনেকগুলি ফ্রেজাল ভার্বস, তার মধ্যে থেকে তোমাকে শুধু শনাক্ত করে ওখানে লিখতে হবে, আইডেন্টিফাই করে। ঠিক আছে, তো টলারেট যদি থাকে সেখানে আমরা লিখবো বিয়ার উইথ। এবারে আরও একটা ব্যাপার, এখানে যদি টলারেট থাকে তো বিয়ার উইথ লিখবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি টলারেটেড থাকে, যদি পাস্ট টেন্সে থাকে, তখন কিন্তু আমাদের এই বিয়ারের পাস্ট টেন্স লিখতে হবে, তখন বোর উইথ। ঠিক আছে, বিয়ারের পাস্ট টেন্স বোর, যেটা যে টেন্স হবে সেই টেন্স অনুযায়ী চেঞ্জ করে লিখতে হবে। এরপরে হচ্ছে ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে হচ্ছে ভেঙে ঢোকা, যেটার ইংলিশ ওয়ার্ড হলো এন্টার বাই ফোর্স। এটা হয়তো তোমাদের ইংলিশে লেখা থাকবে এবং নিচে আন্ডারলাইন করা থাকবে, তো এইটা চেঞ্জ করে এখানে লিখতে হবে ব্রেক ইনটু। যদি এন্টার্ড থাকে তাহলে কি লিখবো? ব্রোক ইনটু ফার্স্ট টেন্স। যদি এন্টারিং থাকে তাহলে কি লিখবো? ব্রেকিং ইনটু। এই টেন্সটা তোমাদেরকে মনে করে কিন্তু চেঞ্জ করতেই হবে। এরপরে ব্রেকআউট। ব্রেকআউট মানে ছড়িয়ে পড়া, যেটার ইংলিশ ওয়ার্ড হলো স্প্রেড। স্প্রেড মানে ছড়িয়ে পড়া, তো স্প্রেড যদি থাকে আন্ডারলাইন করা, তো সেটার পরিবর্তে আমরা উত্তরে লিখবো ব্রেকআউট। অ্যাক্টন। অ্যাক্টন মানে ক্ষতি করা, যার ইংলিশ ওয়ার্ড হলো হার্ম। হার্মের পরিবর্তে আমরা অ্যাক্টন লিখবো। ব্রেকআপ। ব্রেকআপ মানে কি? শেষ হওয়া। ঠিক আছে, এটা হচ্ছে এন্ড, তো এন্ডের পরিবর্তে লিখবো ব্রিং আপ। ব্রিং আপ মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এটা। ব্রিং আপ লালন পালন করা, যাকে আমরা ইংলিশে বলা হয় রিয়ার। রিয়ার মানে লালন পালন করা, তো রিয়ারের পরিবর্তে আমরা ব্রিং আপ লিখব। কল ইন। কল ইন মানে ডাকা, যেটার ইংলিশ ওয়ার্ড হলো সামন। সুমন না, কিন্তু এটার ওয়ার্ড হলো সামন। কল অফ, ভীষণ ইম্পর্টেন্ট। কল অফ। কল অফ মানে প্রত্যাহার করা, এটার ইংলিশ ওয়ার্ড হলো উইথড্রন। উইথড্রন যদি থাকে তার জায়গাতে আমরা লিখব উইথড্র। সরি, এটা উইথড্র আছে, উইথড্র যদি থাকে আমরা কল অফ লিখব। সাধারণত যদি কোনো সেন্টেন্স স্ট্রাইক মানে যে বন্ধ, এই স্ট্রাইক কথার যদি উল্লেখ থাকে আর সেখানে যদি উইথড্র দেখবে থাকবে, আর স্ট্রাইক থাকলে বুঝে নিতে হবে সেটা কল অফ হবে। এখানে উইথড্রনই বেশি থাকে, অর্থাৎ থার্ড ফর্মই থাকে।
তখন আমাদের কল্ড অফ লিখতে হয়, ঠিক আছে। তো দেখো আরও কতগুলি ফ্রেজাল ভার্বস তোমরা দেখে নাও। দেখো ফ্রেজাল ভার্বসের কিন্তু কোনো শেষ হয় না, ফ্রেজাল ভার্বস অনেক আছে, তোমরা বইতে দেখলেও দেখবে তোমাদেরকে প্রচুর ভরে ভরে ফ্রেজাল ভার্বস আছে, কিন্তু আমি এখানে যেগুলো বিশেষ বিশেষ মানে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো তারপর আছে কল আপ। কল আপ মানে হলো স্মরণ করা, যেটার ইংলিশ ওয়ার্ড হলো রিমেম্বার। আর আমি আগেও বলেছি যদি এখানে ইডি যোগ থাকে এখানেও পাস্ট টেন্স করতে হবে, মানে কলড আপ করতে হবে, ঠিক আছে। যেটা যে টেন্সে থাকবে সেই টেন্স অবশ্যই করতে হবে, নইলে কিন্তু ঠিক হবে না, নইলে কিন্তু কেটে দেবে। ক্যারি আউট, ক্যারি আউট মানে পালন করা। এবার পালন করার ইংলিশ ওয়ার্ড দুটো হয়, ওবে মানেও পালন করা, এক্সিকিউট মানেও পালন করা, ঠিক আছে। যেটা থাকবে তার ফ্রেজাল ভার্বস একটাই যাবে, ক্যারি আউট। কাম অ্যাক্রস, কাম অ্যাক্রসটা ভীষণ ইম্পর্টেন্ট, হঠাৎ দেখা হওয়া। এটার ইংলিশ ওয়ার্ড হলো মিট বাই চান্স। অনেক সময় এই বাই চান্স এটা দেওয়া থাকে না, শুধু মিট লিখে দেয় বা মেট লিখে দেয়, পাস্ট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে দিয়ে দেয়, তখন কাম অ্যাক্রস পড়তে হয় এবং নিচের অপশানও তোমরা দেখতে পাবে, তখন কাম অ্যাক্রস হয়তো লেখা থাকবে। কাম বাই, কাম বাই মানে পাওয়া, যেটার ইংলিশ ওয়ার্ড হলো গেট মানেও পাওয়া বা অবটেন মানেও পাওয়া। কাম অফ, কাম অফ মানে জন্মানো, এটা হবে টু বি বর্ন। অনেক সময় তোমাদের বর্ন লেখা থাকবে BORN, ঠিক আছে। তখন বর্নের জায়গায় আমরা তখন কী করবো, কাম অফ করবো, যেহেতু কামটাও কিন্তু থার্ড ফর্ম, প্রেজেন্ট আর থার্ড ফর্ম একই, ঠিক আছে। আরেকটা হয় কাম অফ ও ডবল এফ, আরেকটা হয় এই ও ডবল এফ যখন থাকবে তো সেটার মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, ঠিক আছে। তখন সেটা হচ্ছে হেল্ড মানে অনুষ্ঠিত হওয়া। ক্রাই ডাউন, ক্রাই ডাউন মানে নিন্দা করা, এটার ইংলিশ ওয়ার্ড কী হবে, ডিক্রাই। তো ডিক্রাই যখন থাকবে সেটা তুলে দিয়ে সেখানে আমাদের এই ফ্রেজাল ভার্ব লিখতে হবে ক্রাই ডাউন। ডিলিং, ডিলিং মানে ব্যাখ্যা করা, যার ইংলিশ ওয়ার্ড হলো ট্রেড। ডিল উইথ, তারপর ডিল ইন মানে ব্যবসা করা, কিন্তু ডিল উইথ মানে কিন্তু আলোচনা করা। একটা প্রিপোজিশনের চেঞ্জের জন্য পুরো ওয়ার্ডটার মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এটার ইংলিশ ওয়ার্ড হলো বিহেভ। আরও দেখো ডু অ্যাওয়ে উইথ, ঠিক আছে। ডু অ্যাওয়ে উইথ মানে হলো তুলে নেওয়া, ঠিক আছে, কোনো জিনিস তুলে দেওয়া, যেমন সতীদাহ প্রথা তুলে দেওয়া, ঠিক আছে। রামমোহন রায় অ্যাবলিশড সতী। তো যখন এই অ্যাবলিশড কথা থাকবে তখন কিন্তু আমাদের এখানে করতে হবে ডিড অ্যাওয়ে উইথ মানে তুলে দিয়েছিলেন। আর যদি থার্ড ফর্মে থাকে, থার্ড ফর্ম কী করে বুঝবো, থার্ড ফর্ম বোঝার জন্যে মানে যাদের পাস্ট ফর্ম আর থার্ড ফর্ম একই হয় তখন বোঝার জন্য দেখতে হয় আগে কোনো হেল্পিং ভার্ব আছে কিনা, ঠিক আছে। যদি থাকে তাহলে সেটা থার্ড ফর্ম। তো অ্যাবলিশের এটাও ফ্রেজাল ভার্ব হলো ডু অ্যাওয়ে উইথ, ইম্পর্টেন্ট এটা। ফল আউট মানে ঝগড়া করা, এটাও ইম্পর্টেন্ট, এটার ইংলিশ ওয়ার্ড হবে কোয়ারেল। ফল থ্রু, ফল থ্রু মানে ব্যর্থ হওয়া, যার ইংলিশ ওয়ার্ড হলো ফেইল, ঠিক আছে। হি ফেইল ইন দ্য এক্সাম, তো ফেইলের জায়গায় আমি ঠিক হি ফল থ্রু ফেইল্ড বলেছি। ফেইল মানে কি এই ফেইল অর্থাৎ পাস্ট টেন্স, তো আমরা ফলেরও কিন্তু পাস্ট টেন্স করতে হবে ফেল থ্রু, ঠিক আছে, যেটা যে টেন্সে থাকবে আর কি, বারবার বলছি সেই জন্য। গেট আপ মানে ওঠা, অর্থাৎ বিছানা ছেড়ে ওঠা সকালবেলা, এটার ইংলিশ ওয়ার্ড হলো রাইজ। গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা। তোমরা দেখবে ইউটিউবে বিভিন্ন ভিডিও শোনার সময় তারা দেখবে গিভ অ্যাওয়ে করছে, গিভ অ্যাওয়ে করছে। তো গিভ অ্যাওয়ে করা মানে কি, বিতরণ করা, কোনো কিছু ছড়িয়ে দেওয়া। তো সেটার ইংলিশ ওয়ার্ড হবে ডিস্ট্রিবিউট। গিভ ইন, গিভ ইন মানে আমি যখন এক্সাম্পল করাছিলাম তখন বুঝিয়েছিলাম যে গিভ ইন মানে হলো হার স্বীকার করা বা আত্মসমর্পণ করা, যার ইংলিশ ওয়ার্ড হলো সারেন্ডার অথবা ইয়েল্ড। যেটা থাকবে তার জায়গাতে কিন্তু গিভ ইনটাই বসবে। গিভ আপ, গিভ আপ ভীষণ ইম্পর্টেন্ট। গিভ আপ তোমাদের ফ্রেজাল ভার্বের দিক থেকে ত্যাগ করা, ঠিক আছে। গিভ আপ মানে ত্যাগ করা। ইংলিশ ওয়ার্ড করা থেকে তার বাংলাটা ভালো করে মনে রাখবে, আর ইংলিশ ওয়ার্ডটা তারপর পড়বে যে গিভ আপের ইংলিশ ওয়ার্ড হতে পারে কুইট থাকতে পারে, লিভ থাকতে পারে, অথবা শান থাকতে পারে, ঠিক আছে। মানে হচ্ছে ত্যাগ করা। তোমরা আমি যে ছকগুলো দিচ্ছি এগুলোকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে সেগুলো খাতায় লিখতে পারো বা ভালোভাবে পড়তে পারো। এছাড়াও তোমাদের বইতে কিন্তু ভরে ভরে ফ্রেজাল ভার্বস আছে, সেগুলো অবশ্যই তোমরা দেখে যাবে। আর যদি কোনো স্টার মার্ক থাকে সেগুলো আরও বেশি করে দেখবে। এরপরে দেখো লেখা আছে হোল্ড ব্যাক। হোল্ড ব্যাক মানে কি, গোপন করা, কোনো জিনিস লোকানো। তাহলে তার ইংলিশ ওয়ার্ড হলো কনসিল অথবা সাপ্রেস, ঠিক আছে। এর পরের ছকটা দেখো, দেখো এটা তো এর আগের ছকের থেকে আরও বেশি ইম্পর্টেন্ট। কিপ আপ মানে হলো বজায় রাখা, ঠিক আছে, কোনো জিনিস টিকিয়ে রাখা। আমরা বলি না কিপ ইট আপ, বজায় রাখো, মানে এইভাবে চলতে থাকো। তো এটাকে বলা হয় ইংলিশ ওয়ার্ড হলো মেইনটেন। এরপরে আছে লে বাই, লে বাই মানে জমানো বা সঞ্চয় করা, ঠিক আছে। এটা ইংলিশ ওয়ার্ড হবে সেভ। লুক আফটার, এটা আমি তোমাদের এক্সাম্পল করার সময় বলেছিলাম, লুক আফটার মানে যত্ন নেওয়া। এর ইংলিশ ওয়ার্ড হবে টেক কেয়ার। যদি টুক কেয়ার থাকে তখন আমরা কিন্তু লিখবো লুকড আফটার। যদি টেকিং কেয়ার থাকে আমরা লিখবো লুকিং আফটার। টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, জানো তোমরা। লুক ডাউন আপন, ইম্পর্টেন্ট এটা। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, যার ইংলিশ ওয়ার্ড আমরা জানি হেট। লুক ফর, লুক ফর মানে খোঁজা, ভীষণ ইম্পর্টেন্ট। লুক ফর, লুক ফর অর্থাৎ সার্চ ফর, সার্চ ফরের জায়গায় আমরা লুক ফর লিখবো।
লুক ইনটু মানে অনুসন্ধান করা বা তল্লাশি করা। সেখানে আমরা যদি ইনভেস্টিগেট এই ওয়ার্ডটা থাকে তখন লিখব লুক ইনটু। লুক আপন মানে মনে পড়া, রিগার্ড অথবা কনসিডার। মেকআপ মানে কি? মেকআপ মানে কিন্তু ক্ষতিপূরণ করা। ওই যে মুখে মেকআপ করা মানে কি? মুখে যে সমস্ত গর্ত আছে সেগুলোর কি করে? সেগুলোকে ক্ষতিপূরণ করে। যে গর্তগুলো আছে সেগুলোকে কি করে? সেগুলোকে মেটানোর চেষ্টা করে। তো সেখান থেকেই কিন্তু এই ওয়ার্ডটা এসছে মেকআপ, যার অর্থ ক্ষতিপূরণ করা, এবং যার ইংলিশ ওয়ার্ড হলো কম্পেনসেট। এরপরে দেখো পুট অফ মানে কি? খুলে ফেলা। ঠিক আছে, এর ইংলিশ ওয়ার্ড হবে রিমুভ। পুট অন মানে কি? পড়া, কোনো কিছু পড়া, সেটার ইংলিশ ওয়ার্ড হবে ওয়্যার। অর্থাৎ ওয়্যার থাকলে আমরা পুট অন লিখবো। পুট আপ উইথ মানে সহ্য করা। আগে বিয়ার উইথ বলেছিলাম, বিয়ার উইথ মানেও সহ্য করা, পুট আপ উইথ মানেও সহ্য করা। এর ইংলিশ ওয়ার্ডটাও একই, সেটা হলো টলারেট। রান ওভার মানে চাপা দেওয়া। ঠিক আছে, কোনো বাসে গাড়িতে ইত্যাদি চাপা দেওয়া, ঠিক আছে, তাকে বলা হবে রান ওভার। এর ইংলিশ ওয়ার্ডটা হলো স্ম্যাশ। সেটের যে তিনটে আমি দিয়েছি, এই তিনটে খুব ইম্পর্টেন্ট। সেট ইন মানে হলো শুরু হওয়া, আবার সেট আউট মানে যাত্রা শুরু করা। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। সেট ইন মানে শুরু হওয়া, এবার কোনো প্রাকৃতিক জিনিস শুরু হচ্ছে, ঠিক আছে, যেমন দ্য মনসুন সেটস ইন মানে বর্ষা শুরু হয়। তো যে সমস্ত প্রাকৃতিক জিনিস যদি শুরু হওয়াকে বোঝায় তখন সেটার ক্ষেত্রে আমরা লিখবো সেট ইন। এর ইংলিশ ওয়ার্ড বিগিন। আর যদি কোনো মানুষ বা কোনো ধরনের আমরা কোনো যাত্রা শুরু করছি, ঠিক আছে, মনুষ্য সৃষ্ট কোনো কিছু শুরু হওয়া, তখন সেক্ষেত্রে আমরা বসাবো সেট আউট, যার অর্থ যাত্রা শুরু করা। ইংলিশ ওয়ার্ড হবে স্টার্ট এ জার্নি, মানুষের দ্বারা কোনো কিছু কাজ শুরু করা। আর প্রকৃতির দ্বারা কোনো ধরনের কাজ শুরু করার ক্ষেত্রে আমরা বসাবো সেট ইন। সেট আপ মানে প্রতিষ্ঠা করা, কোনো কিছু স্ট্যাবলিশ করা, স্ট্যাবলিশ মানেও তৈরি করা। তো ইংলিশ ওয়ার্ডটা হবে স্ট্যাবলিশ। এরপরে আছে টেল আপন মানে ক্ষতি করা। আগে আমি লিখেছিলাম অ্যাক্টন মানেও ক্ষতি করা, টেল আপন মানেও ক্ষতি করা, কিন্তু অপশানে টেল আপনটা বেশি থাকে। এর ইংলিশ ওয়ার্ড হলো হার্ম। টার্ন আপ মানে হলো হাজির হওয়া, অর্থাৎ উপস্থিত হওয়া। এর ইংলিশ ওয়ার্ড হবে অ্যাপিয়ার। তো এই ছিল তোমাদের কতগুলো ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস। এগুলোই সব না, এছাড়াও আরও আছে তোমাদের টেক্সট বইতে, তোমাদের গ্রামার বইতে দেখবে আরও অনেক ধরনের ফ্রেজাল ভার্ব আছে, সেগুলোও কিন্তু তোমরা ভালোভাবে পড়তে পারো। তো তোমরা এই ফ্রেজাল ভার্বসগুলো ভালো করে পড়বে এবং লেখার সময় খেয়াল করবে যেন সঠিক টেন্স অনুযায়ী লিখছো কিনা। ঠিক আছে, অনেক সময় কিন্তু তোমরা এটা ভুল করে ফেলো, যে কোনো জায়গায় হয়তো পাস্ট টেন্সে কোনো ওয়ার্ড দেওয়া রয়েছে, ইংলিশ ওয়ার্ড, সেটা লেখার সময় তোমরা কিন্তু অ্যাজ ইট ইজ যেটা বক্সে লেখা রয়েছে নিচে সেটাই তুলে বসিয়ে দাও। ওটা করা যাবে না। যদি টেন্স যদি পাস্টে থাকে তো ফ্রেজাল ভার্বটাকেও অবশ্যই পাস্টে নিয়ে যেতে হবে। তার জন্য সেই ভার্বের পাস্ট ফর্ম বা থার্ড ফর্মটাও তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো এই ফ্রেজাল ভার্বস যেগুলো আমি দিয়ে দিলাম এগুলো মুখস্থ করলে কিন্তু তোমরা বেশিরভাগ উত্তর ফ্রেজাল ভার্বসের ক্ষেত্রে তোমরা লিখতে পারবে। এছাড়াও তোমাদের গ্রামার বইতে অনেক ধরনের ফ্রেজাল ভার্বসের লেখা রয়েছে, এছাড়াও সেগুলোও তোমরা পড়তে পারো। আশা করি সেগুলোর থেকেও তোমরা অনেক বেশি সুবিধা পাবে। তো এই ছিল ফ্রেজাল ভার্বস বা গ্রুপ ভার্বস, যেগুলো আমি তোমাদের বলে দিলাম কীভাবে ফ্রেজাল ভার্বস তৈরি হয়, কীভাবে তাদেরকে পরীক্ষায় লিখতে হয়, কীভাবে টেন্স চেঞ্জ করে লিখতে হয়, সব কিন্তু ডিটেলসে বলে দিলাম। এরপরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে তো কমেন্ট বক্স সবার জন্য খোলা আছে, সেখানে গিয়ে ভরে ভরে প্রশ্ন লিখতে পারো। তবে এইটুকু গ্যারেন্টি দিতে পারি যে সবার কিন্তু আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি চ্যানেলে তোমরা প্রথম এসে থাকো বা নতুন এসে থাকো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাতে একটা লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, যাতে তারা ফ্রেজাল ভার্বস সম্পর্কে যদি তারা না জেনে থাকে তারাও কিন্তু জেনে যাবে। ঠিক আছে, এবং শেষে একটাই কথা বলবো, কিপ লার্নিং অ্যান্ড কিপ ওয়াচিং লার্নিং ইংলিশ।